অসুখের ছাই যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিরারুণ আকার আর ওই কান্নার শব্দ। অসুখের ছাই যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিরারুণ আকার আর ওই কান্নার শব্দ। শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র। বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা তন্ত্র। ধীরে ধীরে বাঙালির এই পরাজয়, ধীরে ধীরে বাঙালির এই পরাজয়। আর করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। উকার বেকারের মিছিলটা যেন দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে। উকার বেকারের মিছিলটা যেন দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে। যেতে দেব না সাবধান সাবধান সাবধান। সৃষ্টির উল্লাসে হবে রঙিন, সৃষ্টির উল্লাসে হবে রঙিন। মানি না মানি না কোনো
আলাদা না অন্যদিকে আলাদা আছে এমনিতে নিবে তবে এটা তার ভালো নিচ্ছে আপনি যেটা হচ্ছে ওটা আপনার তার ভালো হয় এবার একটু আমরা কাছাকাছি চলে আসি শুরু করে দিই তারপরে আবার ছবি দিয়ে জয় বাংলা। আজ বাঙালির বিজয় দিবস। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আপনাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এখানে কি বলবো, এটা আনুষ্ঠানিক বলবো অথবা অনানুষ্ঠানিক যেভাবেই বলি না কেন, আমরা মিলিত হয়েছি জনগল্প ৭১-এর দ্বিতীয় খণ্ড প্রকাশ অনুষ্ঠানে। আমরা সবাই জানি যে ১৯৭১ সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে কতিপয় মানুষ ছাড়া সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কেউ প্রত্যক্ষভাবে, কেউ বিদেশে থেকে, কেউ কলম দিয়ে, কেউ কণ্ঠ দিয়ে এবং কেউ সহায়তা দিয়ে। সকলেই নানানভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন। কিন্তু এই ইতিহাস আমাদের কাছে ততটা পরিচিত নয়। বিশেষ করে যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের ইতিহাস তো আমরা জানি না। সেই কাজটি করবার উদ্যোগ নিয়েছে যুক্ত এবং জনগল্প ৭১ এই শিরোনামে তারা সাধারণ মানুষের সেই সময়কার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা প্রকাশ করবার উদ্যোগ নিয়েছেন। আমরা জানি ইতোমধ্যে জনগল্প ৭১-এর প্রথম খণ্ডটি প্রকাশিত হয়ে গেছে। আজকে দ্বিতীয় খণ্ড এখানে আমরা উন্মোচন হবে, পাঠ উন্মোচন। কিন্তু এইটি করবার আগে আমি ঝর্ণা রহমানকে এখানে আসতে বলবো একটি দেশাত্মবোধক গান পরিবেশনের জন্যে, এবং এই গানটিতে কণ্ঠ মেলাবার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমরা একসাথে এক কণ্ঠে এই গানটি পরিবেশন করবার চেষ্টা করব। ঝর্ণা রহমান উনি মূলত এই গানটির প্রধান গাইবেন এবং আমরা যারা আছি সবাই গাইবো। আমরা যারা আছি আশেপাশ থেকে সামনে পেছনে সবাই এই গানটির সাথে যুক্ত হব। শুরু করুন ঝর্ণা। আমি এখানে আসার জন্য অনুরোধ করবো যারা আমার বন্ধুরা এখানে যুক্তের যে সমস্ত আমাদের সহকর্মীরা এখানে আছে সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করবো।
সবাই মিলে গাই, সবাই মিলে গাই। সাধু বাংলা বেতারকে বলে মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, যে দেশের অঙ্গরে মোর মেলেছে পাখা, সারাটের বংশে মাটিটারে অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কাপতে সুখ শান্তির দুয়ার খোলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। অনেক ধন্যবাদ। চমৎকার পরিবেশনা এবং আমরা সবাই সংযুক্ত হলাম এর সাথে। এটি যেহেতু আমাদের একেবারে মনের গান আমাদের গেঁথে গেছে এবং আমাদেরকে দেশাত্মবোধে অন্যভাবে উদ্দীপ্ত করে। আমি এখন যুক্তর কর্ণধার এবং জনগল্প ৭১-এর সম্পাদক নিশাত জাহান রানাকে এখানে আসতে অনুরোধ করব। আমাদের এই পর্বটি আমরা কেক কেটে বিজয় দিবসকে এবং জনগল্পের বিষয়বস্তুকে আমরা আনন্দের মাধ্যমে জ্ঞাপন করব। নিশাত জাহান রানা, যুক্ত কর্ণধার এবং জনগল্প ৭১-এর সম্পাদক। শুভ বিজয় দিবস। যুক্তর পক্ষ থেকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা জনগল্প ৭১-এর দ্বিতীয় খণ্ডটিও বিজয় দিবসের এই আমাদের খুব পরম প্রিয় লগ্নে সকলের সামনে উপস্থিত করতে যাচ্ছি। আমি এখানে আমার বন্ধুদেরকেও সব কাছে ডাকছি যেন আমরা সবাই মিলে একসঙ্গে কেকটা কাটতে পারি। এখানে যতজনকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। আর তো ক্যামেরা ঘুরে ঘুরে নিশ্চয়ই সবাইকে দেখতে পারবে। আসো, চলে আসো, চলে আসেন। অবস্থায় আরে উর্মি আসো, আরে উর্মি ডাক
সপ্তাহে কেন এত? আসো, চলে আসো। নাও, চলে আসো। মানুষই তো মোটে এই কয়জন। চলে, জায়গা মতো দিয়ে দাও। চলে আসো। দেখছি তখন ঠিক ছিল, এখন ঠিক আছে কিনা জানি না। আপনাকে আরো ক্লোজ হতে হবে, আরো ক্লোজ হতে হবে। ক্লোজ হলে তো ধরতে পারবেন না। গান এখন মানে কাটার সময় ক্লোজ থাকবে। আমি সবাই হ্যাঁ একজন বিজয় দিবস জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ। কেকটা এবার কেউ এখান থেকে নিয়ে নিলে ভালো হয়, তারপরে সবাইকে বিতরণ করবার ব্যবস্থা। বিতরণ করবো। আমরা বিজয় দিবস এবং জনগল্পের প্রকাশ উপলক্ষে একটি কেক কেটে আমরা বরণ করে নিলাম। আমি এখানে মিশাত জাহান রানা উপস্থিত আছেন। আমি অনুরোধ করব যে বই বরণের পর্বটি পরিচালনা করবার জন্যে। আমরা এখানে আনুষ্ঠানিকভাবে বই বরণ করে নিচ্ছি। কপি করে নিয়ে তারপর আমরা একসঙ্গে জনগল্প ৭১-এর দ্বিতীয় খণ্ডে বই উন্মোচন। আমরা জনগল্প ৭১-এর দ্বিতীয় খণ্ড আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে এই বই পৌঁছাবে এবং বাংলাদেশে 19৭১-এ সাধারণ মানুষদের যে অভিজ্ঞতা হয়েছিল সেই দলিলে একটি গ্রন্থ আপনাদেরকে আবার মনে করিয়ে দেবে যে আমরা কিসের বিনিময়ে আমাদের এই স্বাধীন রাষ্ট্রটি অর্জন করেছি। এই বই আপনাদের কাছে পৌঁছাক। আজকের দিনে আমরা এটা যুক্তর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করছি। এখন আমরা সবাই ধরি, সবাই আমি একটু উঁচু করে ধরি, তাহলে ভিউটা ভালো আসে। হ্যাঁ হ্যাঁ জায়গা মতো ধরে রাখো, আমরা উঁচু করে আমরা জনগল্প ৭১-এর এই কাজটি শুরু করেছি গত কয়েক বছর ধরে। তার মধ্যে আমাদের প্রথম খণ্ডটি বেরিয়েছে 2019-এর মার্চ মাসে। আমাদের উদ্দেশ্যই ছিল 26শে মার্চে আমাদের প্রথম খণ্ডটি জাতির সামনে উপস্থাপন করা। সেটি আমরা করেছি এবং 26শে মার্চকে যেহেতু সেই সময় আনুষ্ঠানিকভাবে যুদ্ধটি শুরু হলো, 26শে মার্চকে মনে রেখে আমাদের জনগল্প ৭১-এর প্রথম খণ্ডে 26টি অভিজ্ঞতার বয়ান পত্রস্থ করেছি। এই দ্বিতীয় খণ্ডটিতে আজকে আমরা বিজয় দিবসে যেটা উপস্থাপন করছি তাতে আছে 13টি অভিজ্ঞতার বিবরণ। প্রথম খণ্ডে যে অভিজ্ঞতার বিবরণগুলি ছিল অত্যন্ত সাধারণ নাগরিকের ৭১ সালে জীবনযাপনের যে অবর্ণনীয় দুর্ভোগ এবং এই মুক্তিযুদ্ধের সময়টি পার করার স্মৃতি, তারই বিবরণ। আর এবারের এই দ্বিতীয় খণ্ডটিতে আমাদের একটু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয় খণ্ডটির 13টি যে বিবরণ অভিজ্ঞতার জনগল্প এখানে যে আমরা পত্রস্থ করেছি, তার ভেতরে আমরা চেষ্টা করেছি একই সঙ্গে 19৭১ সালে বাংলাদেশের ভেতরে মানুষের যে দুর্ভোগ হচ্ছিল তার অভিজ্ঞতা, একই সঙ্গে দেশে দেশে যারা বাঙালি ছিলেন তাদেরও যে অভিজ্ঞতা হয়েছিল 19৭১-এ তারও খানিকটা এখানে
উপস্থাপন করতে। এখানে আছে পাকিস্তানে আটকা পড়ে গিয়েছিলেন বাংলাদেশের যে বাঙালি, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ। যেহেতু সেই সময় দুই পাকিস্তান মিলে একটি দেশ, তাই নানা কারণে নানা সূত্রে বহু আমাদের এই অঞ্চলের মানুষকে পশ্চিম পাকিস্তানে চাকরি সূত্রে, পড়ালেখার সূত্রে, ব্যবসার সূত্রে নানান কারণে যেতে হতো নিয়মিত, এবং সেই কারণে অনেক মানুষ হঠাৎ ৭১-এ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আটকা পড়েছিলেন, যারা পরবর্তীতে বেশ কয়েক বছর ধরে আবার ফেরতছেন। তো তাদের কিছু অভিজ্ঞতা এই বইয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি। একই সঙ্গে ব্রিটেনে ইংল্যান্ড প্রবাসী ছিলেন এই রকম মানুষের অভিজ্ঞতাও আমরা এই বইয়ে দেওয়ার চেষ্টা করেছি। কলকাতায় মানুষদের কি অভিজ্ঞতা হয়েছিল সেটাও আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এই রকম বিভিন্ন ধরনের দেশের কিছু অভিজ্ঞতা এবং বাংলাদেশের অভিজ্ঞতা তো রয়েছেই, এই দ্বিতীয় খণ্ডে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আশা করি যে এই জনগল্পের দ্বিতীয় খণ্ডটিও আপনাদের সকলের কাছে যেন পৌঁছায়। আমাদের আজকে সন্ধ্যায় একটি অনলাইন অনুষ্ঠান আছে 7:30টায়, যখন আমরা এই গ্রন্থটি আবার অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানেও আমন্ত্রণ জানাচ্ছি, এবং তখন সেখানে ঠিকানাও দেয়া হবে, যেখানে আমরা আশা করব আজকের দিনে আপনাদের সকলের কাছে আবার অনুরোধ এবং আহ্বান জানাই যে জনগল্প ৭১ অর্থাৎ ১৯৭১ সালের অভিজ্ঞতা যাদের আছে তারা অভিজ্ঞতাগুলি লিখুন এবং আমাদের কাছে পাঠান, যেন আমরা ধারাবাহিকভাবে এই গ্রন্থে দলিল আকারে সেগুলো পত্রস্থ করে রাখতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। জয়ন্ত ইতিহাস আমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ আমরা জানি যে বিভিন্নভাবে আমাদেরকে এই ইতিহাস ভাবে চেষ্টা করা হয়েছে এবং ইতিহাস ভুলিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান প্রজন্ম আমি নিশ্চিত যে এই ইতিহাসের একদিন অনুসন্ধান করবেই, এবং তারা তাদের উদ্যোগে এবং আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্যে যতটুকু আমরা করতে পারছি, একেবারেই আমরা বুঝতে পারি যে এটা খুব ছোট উদ্যোগে করা, কিন্তু আমাদের উদ্দেশ্যটি অনেক বড়। আমরা সবার কাছে চাইবো যে আপনাদের সহযোগিতায় এই উদ্দেশ্যটি যেন আমরা সফল করতে পারি। আমি এখন আমন্ত্রণ জানাবো রুমানা চৌধুরীকে এখানে এসে জনগল্প ৭১ দ্বিতীয় খণ্ডের একটি পাঠ আমাদের সবাইকে শোনাতে, যাতে আমরা একটা ধারণা করতে পারি যে কি ধরনের ছিল লেখা বা সেই সময়কার যারা স্মৃতিচারণ করবেন তাদের কথাগুলো। রুমানা চৌধুরী। লাগিয়ে নি। বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অত্যন্ত আনন্দের দিন আজকে, এবং আমাদের দ্বিতীয় খণ্ড জনগল্প ৭১-এর প্রকাশ পর্বে আমি এই বইয়ের থেকে একটি লেখার অংশ বিশেষ পাঠ করছি এখন। লেখাটি অধ্যাপক আলী আনোয়ার লিখেছিলেন। শিরোনাম বিজয় দিবস, স্মৃতি বিস্মৃতির মুক্তিযুদ্ধ। এই লেখাটি থেকে অংশ বিশেষ পাঠ করছি। অক্টোবর নভেম্বর মাসে আমাদের প্রধান চিন্তা ছিল ইন্দিরা গান্ধী এখনও তো স্বীকৃতি দিলেন না। একটি খবরে আমরা খুব দমে গিয়েছিলাম। সেটা হলো এই যে চীনের পররাষ্ট্রমন্ত্রী নাকি ভারতকে সতর্ক করেছেন যে ভারত যদি বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান আক্রমণ করে তবে চীন ও ভারতবর্ষ আক্রমণ করতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের নাকি এই ব্যাপারে সম্মতি আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার গোপনে পাকিস্তান হয়ে চীনে গিয়েছিলেন পাকিস্তানের পক্ষে দৌত্যগিরি করতে। সেটাই কি তবে ইন্দিরা গান্ধীর দ্বিধার কারণ? অবশ্য যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের পক্ষে কাজ করে তবে স্বভাবতই সোভিয়েত রাশিয়া নিজের নিরাপত্তার স্বার্থেও ভারতের প্রতিরক্ষায় অংশ নেবে। কিন্তু কি যে আসলে ঘটছে আমরা কেউ তা জানি না।
অন্যদিকে বাংলাদেশকে একটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বাংলাদেশ আক্রমণ করতে পারে না। আবার স্বীকৃতি দিলে তাকে যুদ্ধে অবতীর্ণ হতেই হবে। ইন্দিরা গান্ধী ৩ মাস ধরে ইউরোপের বিভিন্ন দেশ এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন সরকারের সঙ্গে বাংলাদেশের ব্যাপারে কূটনৈতিক আলোচনা চালিয়েছেন। তিনি অবশ্য বাংলাদেশের প্রত্যক্ষ উল্লেখ ততটা করেননি যতটা ভারতের শরণার্থী সমস্যাকে ফোকাসে রেখে আলোচনা করেছেন। কিন্তু তাতে খুব ফললাভ হচ্ছিল এমন মনে হয়নি, একমাত্র রাশিয়ার সহানুভূতি ছাড়া। ৩রা নভেম্বর অকস্মাৎ ইন্দিরা গান্ধী কলকাতায় এলেন। মুখে মুখে আমাদের হলে খবর জারি হয়ে গেছে তিনি রবীন্দ্র সদনের সামনের মাঠটিতে একটি জনসভায় ভাষণ দেবেন। সঙ্গে সঙ্গে হাতের কাজ ফেলে রেখে আমাদের অনেকেই রবীন্দ্র সদনের দিকে দুপুর ১টার সময় চললাম। আমার সঙ্গে আছে বন্ধুবর দ্বিজেন। কি আশ্চর্য, রবীন্দ্র সদনের চারদিকে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে, বোঝার উপায় নেই ভারতের প্রধানমন্ত্রী এখান দিয়ে যাবেন। রবীন্দ্র সদনের মাঠ বললাম বটে, তবে সত্যি সত্যি তো কোনো মাঠ নেই। ২০ ফুট উঁচু মঞ্চের ওপর শামিয়ানা টানানো হয়েছে সদন সংলগ্ন রাস্তা জুড়ে। ইন্দিরা গান্ধীর মোটর? কেউ জানা না থাকলে চট করে বোঝা যেত না। তিনি ঠিক ৪টের সময় এলেন। তিনি একমাত্র বক্তা। উন্নয়নের কথা বললেন, শরণার্থীদের প্রতি ভারতের নৈতিক দায়িত্বের কথা বললেন, ঘনায়মান দুঃসময়ের কথা বললেন। কিন্তু আমরা যে কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি, সেই বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতির কথা বললেন না। মিনিট ৪০ ধরে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় পররাষ্ট্র বিভাগ অথবা সেনাবাহিনীর কেউ দৌড়ে সিঁড়ি দিয়ে মঞ্চে উঠে ইন্দিরা গান্ধীর কাছে কিছু বলার জন্য দাঁড়ালেন। ইন্দিরা গান্ধী বক্তৃতা বন্ধ করে তাকালেন। ২ মিনিটের বেশি নয়। ইন্দিরা গান্ধী জনতার দিকে ফিরে কয়েক সেকেন্ড সময় নিলেন, যেন ভাষণের ছিন্ন সূত্রগুলি ভেবে নিলেন। কিন্তু তা নয়। তিনি গম্ভীরভাবে বললেন, প্রিয় দেশবাসী, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখন আপনাদেরকে বলতে হবে। বার্তাবাহক এক্ষুনি আমায় খবর দিলেন যে পাকিস্তান সরকার কোনো ঘোষণা ছাড়াই আমাদের উত্তর পশ্চিম অঞ্চলের 5টি ভারতীয় বিমান ঘাঁটির উপর আকাশপথে হামলা চালিয়েছে। আমি এক্ষুনি রাজধানীতে ফিরে যেতে বাধ্য হচ্ছি। পাকিস্তানি হামলার যথাযোগ্য প্রত্যুত্তর দিতে হবে। আমাদের সকলকে এখন দৃঢ় এবং একতাবদ্ধ হতে হবে। একথা বলেই তিনি সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে নামলেন এবং প্রদেশপালের গাড়িতে তার বাসার দিকে চলে গেলেন। আমরা স্তম্ভিত হয়ে শুনলাম এবং ভারাক্রান্ত মনে ভাবতে ভাবতে বাসে চেপে বেলেঘাটায় ফিরলাম। তিনি তো বাংলাদেশকে স্বীকৃতি দানের কথা কিছুই বললেন না। রাত ৯টার সময় আকাশবাণী দিল্লির খবরে যুদ্ধ পরিস্থিতির বিভিন্ন খবরের সঙ্গে জানালো, ভারত সরকার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের আনন্দ আর দেখে কে। পরের দিন সকালে কলকাতার রাস্তায় রাস্তায় পরিচিত অপরিচিত লোক বাংলাদেশি মাত্রকেই অভিনন্দন জানিয়েছে। পরিচিতরা পরস্পরকে জড়িয়ে ধরেছে। সকলের মনের কথা, আপনারা বাংলাদেশের মুখোজ্জ্বল করেছেন। আপনাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের গৌরব। কেউ সহর্ষ চিৎকারে বলেছেন এসব কথা, কেউ বা স্মিত হাসি দিয়ে মনের ভাব প্রকাশ করেছেন। অসংখ্য ধন্যবাদ রুমানা। খুব চমৎকারভাবে একটি পাঠ আমরা রুমানার কাছ থেকে শুনলাম এবং যে কথাটি বলে আজকের আয়োজনটি শেষ করতে চাই তা হলো, বাংলাদেশ মানে অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক। তিনি না থাকলে আমরা বাংলাদেশের কথা ভাবতে পারি না এবং সেজন্যই বলি আমরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। সেই সাথে শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে সম্মুখ সমরে হোক কিংবা কণ্ঠ দিয়ে কিংবা তাদের লেখনীতে মুক্তিযুদ্ধের কথা বলেছেন। আর একটু আগে যাদের কথা বলছিলাম, যে সেই সমস্ত মানুষ যারা নীরবে নিভৃতে থেকে মুক্তিযুদ্ধে সমর্থন করে গেছেন।
একটু আগে আমরা যে কাহিনীটি শুনছিলাম, যে কথাটি শুনছিলাম রুমানা চৌধুরীর কাছ থেকে, আমরা জানি যে ভারতের যে সহযোগিতা এবং সাহায্য সেই সময় ছিল তা অকল্পনীয়। আমরা একই সাথে কৃতজ্ঞতা জানাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন, অস্ত্র দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, এবং তার সহায়তায় এবং তার প্রতি আমরা অবশ্যই বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এবং এখানে ভারতীয় যোদ্ধারাও শহীদ হয়েছিলেন আমাদের মাতৃভূমিকে স্বাধীনতা দেবার ক্ষেত্রে। আমরা সেই সমস্ত যারা শহীদ হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং সেই সাথে একটি ঘোষণা অগ্রিম দিয়ে রাখি যে আজ 7:30টায় আমরা অনলাইনে যুক্ত হব। আমাদের এই পর্বের আমরা যে 10 তারিখ থেকে যে অনলাইন অনুষ্ঠান করছি সন্ধ্যা 7:30টায়, তার শেষ পর্বে, এবং সেখানে আমরা অনলাইনে জনগল্প 71 দ্বিতীয় খণ্ডের প্রকাশনা করব। আপনাদের সকলকে সেই অনুষ্ঠানটি দেখবারও আমন্ত্রণ জানিয়ে রাখছি। এবং একই সাথে আপনারা এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আবারও বলি, যুক্তর এই উদ্যোগে আপনারা সবাই যুক্ত হবেন এই আশা করি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। ও